আচ্ছা, রাষ্ট্রপতি, আমি পরপর রাষ্ট্রপতি অনুযায়ী তোমাদেরকে আমি কি করব, ওর যে কি কি ক্ষমতা আছে ঢুকিয়ে দেবো, কত নম্বর ধারায় কোথায় আনছে ঢুকিয়ে দেবো, কি কি কাজ করে, যোগ্যতা কি, ওটা ঢুকিয়ে দেবো। আমি রাষ্ট্রপতি পরপর বলতে বলতে ঢুকিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, দেখো প্রথমে মানে এইভাবে বললেই আমি খুশি। যে প্রথমে বলবা ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল কে? রাজেন্দ্র প্রসাদ। ওনার সময়কাল কত ছিল? মানে 12 বছর, তোমার 10 বছর 107 দিন, এই 12 বছর 107 দিন ছিল, তাই তো? 12 বছর 7 দিন ছিল। এখনো পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি হচ্ছে আমাদের রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, রাষ্ট্রপতিকে কি বলা হতো জানো ওনাকে? বিহারের গান্ধী বলা হতো। হলো। এইবারে ভারতের রাষ্ট্রপতি, ওনার পিরিয়ড হচ্ছে 50 সাল থেকে 62। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল কবে জানো? 1952 সালে। উনি হয়েছিল 13ই মে, ইনি হচ্ছে 2রা মে। রাজেন্দ্র প্রসাদ 13ই মে, কিন্তু প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে 2রা মে। তাহলে রাষ্ট্রপতি তো নির্বাচন আগে রাষ্ট্রপতি হয়ে গেছিল। তাহলে প্রথম নির্বাচনী বাদ হওয়ার আগে প্রথম রাষ্ট্রপতি কে ছিল যারা এরকম বলতো, নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি কে হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ। দুটোর মধ্যে কম্পেয়ার করে দিলাম, হলো। এবারে রাষ্ট্রপতির ধারণাটা আমরা ব্রিটেন থেকে পাই, তাই তো? কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা আইন থেকে পাই। কম্পেয়ার হয়ে গেল, ভালো করে বোঝার চেষ্টা করবে, কম্পেয়ার হয়ে গেল। আমরা রাষ্ট্রপতির ধারণা পেয়েছি কোথা থেকে? ব্রিটেন থেকে। কিন্তু পরীক্ষা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন আমরা কোথায় গুলিয়ে ফেলি, আমি সেটাকে তোমাদের ধরাচ্ছি আজকে, আর কিছু না। আমি আগের দিন রাষ্ট্রপতি সম্পর্কে বুঝিয়েছি, আবার কেন বলতে যাচ্ছি? একটাই কারণে, এটাই কারণে যে তোমাদের কোথায় কোথায় মিস্টেক হতে পারে, কোনভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা বলার জন্য। ক্লিয়ার? এবার তাহলে এনার সম্পর্ক হয়ে গেল। এরপরে আসলো কে? আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনি ছিলেন উপরাষ্ট্রপতি। উনি সবচেয়ে দীর্ঘকালীন উপরাষ্ট্রপতি ছিল। সবচেয়ে বেশি উপরাষ্ট্রপতি কে ছিল? রাধাকৃষ্ণন। এই যে রাধাকৃষ্ণন না, উনি উনি নিজেকেও রাষ্ট্রপতি বলতেন না। উনি নিজেকে কি বলতো? একজন শিক্ষক বলতেন। আমরা কিন্তু দেখবা ওনার ওনার জন্মদিন আমরা কি পালন করি? শিক্ষকদের পালন করি। উনি এখনো ওনার, যদি ওনার বায়োটা খুঁজবা, ওনাকে রাষ্ট্রপতি লেখা থাকবে না। ওনার কি লেখা থাকবে? শিক্ষক লেখা থাকবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন পেয়েছিল, আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরীক্ষা আসতে পারে যে কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পেয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি কম্পেয়ার করে প্রশ্ন করবো ওর সাথে। এরপরে কি হচ্ছে যে উনি ছিল, দেখো প্রথম ছিল 50 থেকে 62। 62 থেকে তাহলে কত কত বছর থাকবে? তাহলে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? আমি কি আলাদা করে পড়বো? শখের মধ্যে সবকিছু বলে দেবো, শখ দিয়ে সবকিছু বলে দেবো। এবারে দেখো, থার্ড, তৃতীয় নম্বর, তৃতীয় নম্বর রাষ্ট্রপতিকে, ভেরি গুড। তাহলে আমি যদি প্রশ্ন করি, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন। আচ্ছা, এই যে জাকির হোসেন, এনার সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সম্ভবত ইউপিএসসিতে এসেছিল, ইউপিএসসি বড় পরীক্ষা এসেছিল, যে জাকির হোসেনের সময়, যে এরকম ওইভাবে আসেনি, ভারতের প্রথম প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে পদপ্রার্থী কে ছিলেন? ভালো করে বোঝার চেষ্টা করবে। ভারতের প্রথম মহিলা যিনি রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী, রাষ্ট্রপতি নয়, কে ছিলেন? এই জাকির হোসেন যখন ছিল, সেই সময় প্রতিদ্বন্দ্বী করেছিল মনোহর লোহাকার। ভালো করে মনে রাখবে প্রশ্নটা, ইউপিসিতে এসেছিল। মনোহর লোহাকার ছিল কি ভারতের প্রথম প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতি ছিলেন, হওয়ার যোগ্য ছিলেন। মনোহর লোহাকার ছিলেন। এরপরে আমরা জাকির হোসেন সম্পর্কে কি পড়ব? ইনি প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্য পিরিয়ডের সময় মারা যায়, মানে তার কার্যকাল শেষ হয়নি। উনি এসেছিলেন কবে? প্রথম ছিল 50 থেকে 62, 62 থেকে 67, 67 থেকে 69, 2 বছর। ওরা ছিল 2 বছর, কিন্তু 2 বছর পরে তিনি মারা যান। কোথায় মারা গেছিল? রাষ্ট্রপতি ভবনে। যেখানে রাষ্ট্রপতি থাকেন সেই ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাহলে যদি প্রশ্ন পরীক্ষায় আসে না, যে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি যে কার্যকরী,
মানে তার পদ থাকাকালীন অবস্থায় মারা গেছিল, কে হবে? জাকির হোসেন। মুসলিম কে হবে? জাকির হোসেন। পুরো ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা, এরপর 4 নম্বর, যখন মারা গেছে, যখন মারা গেছে তখন ওই পদটি সামনে ছিল কে জানো? উপরাষ্ট্রপতি। কে, নাম কি? ভিবি গিরি। 2 মাস সামনে ছিল। কত মাস? 2 মাস পরে, দেখো 2 মাস পরে আবার নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে আবার ভিবি গিরি রাষ্ট্রপতি পদ পায়, যে ছিল 2 মাস দায়িত্ব পালন করেছিল। এর জন্য যদি পরীক্ষায় প্রশ্ন আছে যে প্রথম স্বাধীন রাষ্ট্রপতি, স্বাধীন বলতে কি, কোনো দলের না, কোনো দলের ছিল না, প্রথম স্বাধীন রাষ্ট্রপতি কে ছিল? ভিবি গিরি। মানে কোনো দলীয় রাষ্ট্রপতি ছিল না। ক্লিয়ার প্রশ্নটা? তাহলে প্রশ্ন আসলে পারবো এইভাবে? পারবো না? পারবো না? পারবো। এবারে এনার সময়কাল গেল। আচ্ছা, ভিবি গিরির সময়টা কি হয়েছিল আমি বলি। প্রথম যখন ভারতবর্ষে 3বার এমার্জেন্সি হয়েছিল, জাতীয় জরুরি অবস্থা। পার্ট নম্বর কত জাতীয় জরুরি অবস্থা, কে বলবে? ভেরি গুড। জরুরি অবস্থা পার্ট নম্বর কত? 18। ধারা কত? 352 জাতীয়, 356 হচ্ছে রাজ্য, 260 হচ্ছে আর্থিক। ভেরি ভেরি গুড। এই তো। এইবারে প্রথম প্রথম জওহরলাল নেহরুর সময় 1962 সালে প্রথম ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা হয়। আর্থিক বলি না, সরি, জাতীয় জরুরি অবস্থা হয়। কেন হয়েছিল? ভারত আর চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম কোন রাষ্ট্রপতি থাকাকালীন ভারতের জাতীয় জরুরি অবস্থা হয়েছিল? ক্লিয়ার ব্যাপারটা? প্রথম কোন রাষ্ট্রপতির সময় আমাদের আহ, জাতীয় জরুরি অবস্থা হয়েছিল? ভিবি গিরি না, রাজেন্দ্র না, জওহরলাল নেহরু। আমি কি একটু আগে কি বলেছি? আরে জওহরলাল নেহরু বলতে না, সেকেন্ড কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। সরি, আমি ভুল বলেছি। আমি বলছি একটা, ভাবছি একটা। সর্বপল্লী রাধাকৃষ্ণনের সময় প্রথম জরুরি অবস্থা ছিল 62 সাল। ওনার পিরিয়ড কত ছিল? 62 থেকে 67, উনি যখন চলে এসেছিল। দ্বিতীয় হয়েছিল ভিবি গিরি। ওই সময় ভারতের সাথে চীনের যুদ্ধ, এই তোমার পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। ওই সময় ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ হয়েছিল। পাকিস্তান ভেবেছিল কি জানো? তোমার আহ, এই সুযোগে এই পাকিস্তান যুদ্ধ করছে, ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি যুদ্ধ করি, ভারতকে দখল করতে পারবে। পারিনি। তাহলে থার্ড হয়েছিল ফখরুদ্দিনের সময়। থার্ডটা হয়েছিল একটা অভ্যন্তরীণ গোলযোগের জন্য, একটা ফোনের জন্য। ফোনের ব্যাখ্যাটা পরে দেবো। রাষ্ট্রপতি তোমার তখন আমাদের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল, উনি জোরপূর্বক ফখরুদ্দিনকে বলেছিল জাতীয় জরুরি অবস্থা জারি করো। উনি বিদেশে ছিল, বিদেশ এসে তারপরে রাতারাতি জরুরি অবস্থা, পরের দিন থেকে জরুরি অবস্থা ছিল। এবং তারপরে উনি তো মারা গেলেন আবার। তারপরে এই নিয়ে অনেক প্রচুর আন্দোলন হয়েছে যে হয়তো ওনার জন্য মারা গেছেন। সেই নিয়ে অনেক কথোপকথন আছে, এবং তার জন্য পরবর্তীকালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থেকে আউট হয়ে যায়, অন্য অন্য ক্ষমতায় চলে আসে। এগুলো ব্যাখ্যা আমি পরে দেবো। তাহলে আমি বলতে চাইছিলাম কি, কোথায় ছিলাম আমরা? যে প্রথম ছিল রাজেন্দ্র প্রসাদ, তারপর ছিল কি রাধাকৃষ্ণন, ওনার সময় প্রথম জরুরি অবস্থা হয়েছিল। থার্ড কে ছিল জাকির হোসেন, মুসলিম সম্পর্কে বলে দিয়েছি। ফোর্থ ভিবি গিরি, ওনার সম্পর্কে বলেছি। আর তারপর হচ্ছে 5 নম্বর ফখরুদ্দিন। ফখরুদ্দিনের সময় উনিও মুসলিম। যদি বলে দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিল যে মুসলিম? ফখরুদ্দিন। ইনিও একইভাবে মারা যায়। ইনি 3 বছর ছিল। তাহলে আগে আগে কত ছিল? আগে ছিল 69 থেকে 74। তাহলে 74 থেকে 3 বছর কত হবে? 77 হবে। 77 কে ছিল? ফখরুদ্দিন ছিল। এইবারে এই তথ্যটা তোমরা জেনে নাও যে ভারতবর্ষে ভারতবর্ষের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি ছিল ফখরুদ্দিন। সবচেয়ে বয়স্ক। উনি হচ্ছে 79 বছর, 79। না, ওটা পরে, অন্য জিনিস। 79। কি বলেছিলাম? উনি বেশি বছর বেশি ছিল। তাহলে আমি আমার ভুল, অনেক সময় হতেই পারে। আমি বলছি উনি সবচেয়ে সবচেয়ে বেশি বছর বেঁচে ছিলেন। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। বলছি বলছি, আমি একটুখানি দেখে নি, দাঁড়াও। হ্যাঁ, আর ভেঙ্কটরমন রাষ্ট্রপতির মধ্যে যদি বলে কোন রাষ্ট্রপতি সবচেয়ে বেশি বছর বেঁচে ছিলেন, কোন রাষ্ট্রপতি
সবচেয়ে যত রাষ্ট্রপতি ছিলেন তার মধ্যে সবচেয়ে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বছর বেঁচে ছিলেন আর ভেঙ্কটেরমন, 98 বছর, 94 না। আর যদি বলা হয়, আমি তোমাদেরকে না একটা, তোমার এই প্রশ্নগুলো, তোমার প্রশ্নগুলো তো আছেই, আমি এই প্রশ্ন তোমাদেরকে আবার দিয়ে দেবো। এই প্রশ্নগুলো আমার সব লেখা করানো আছে সুন্দর করে, আবার দিয়ে দেবো 98। আর যদি বলা হয় সবচেয়ে বেশি বয়সের রাষ্ট্রপতি কে হয়েছিলেন, ফখরুদ্দিন। কত বছর? 79, 79 বছর। সবচেয়ে বেশি বছর রাষ্ট্রপতি। আচ্ছা, আমি পরপর যখন বলবো তখন সেগুলোকে ডিসকাস করে দিচ্ছি। তাহলে হলো ফখরুদ্দিন, ইনিও একইভাবে মারা যান, একই ভবনে, যেই ভবনে মারা গেছিলেন আমাদের জাকির হোসেন, সেম হৃদরোগে, সে একই ভবনে। উনি উনি হচ্ছে ক বছর? 2 বছর, ইনি 3 বছর ছিলেন। আচ্ছা, এবারে আমাদের আসবে হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। কে আসবে? আচ্ছা, ইনি হচ্ছে কততম হবে তাহলে? 6। 6। এনার 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 কি কি, এনার সময় কি কি বিখ্যাত হয়েছে, কি কি হয়েছিল একটু মনে রাখবে। আমার কিন্তু এইভাবে সবাই বলবে। আচ্ছা, আমাকে বলো নীলম সঞ্জীব রেড্ডির সময় কি হয়েছিল? না, ওরা আলাদা, জ্ঞানেজলি সিং ওটা বলছি। বলো। কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, একাই ছিল, একাই দাঁড়িয়েছিল, একাই জিতেছিল। আর একাই যদি দাঁড়ায়, তোমাদের পাঁচ, তুমি একা ভোট দাঁড়িয়েছো, তুমি জিতবে আর কেউ জিতবে না। ওনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, স্বাধীন ছিল। প্রতিদ্বন্দ্বী স্বাধীনতা ডিফারেন্স বলছে, আগের দিনটা বুঝিয়েছিলাম, ও জিজ্ঞাসা করছে, ও বুঝিয়েছিল। ব্যাপারটা হয়েছিল যে, দেখো এই যে রাষ্ট্রপতিগুলো হয় না, এটা হয় হচ্ছে পার্টি অনুযায়ী। পরিষ্কার কথা আমি বলছি, ধরো বিজেপি থেকে আমরা দাঁড় করলো একজন, কংগ্রেস থেকে দাঁড় করলো, এবার কে জিতলো? তাহলে কি বিজেপি থেকে দাঁড় করেছে একজনকে, কংগ্রেস থেকে দাঁড় করেছে একজনকে, আর আটা পার্টি থেকে একজন দাঁড় করিয়েছে, তার মধ্যে যে জিতেছে, তাহলে কি পার্টি হয়ে এসছে একজন, কিন্তু স্বাধীনভাবে কেউ কাউকে দাঁড় করায়নি। সে হচ্ছে বিবিগিরি। প্রশ্ন দেখো, পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন দেয় যেগুলো না একটু কনফিউজ থাকবে। বারবার করে বলছি কিন্তু, পরীক্ষা এরকম ধরনের প্রশ্ন তুই ভাববা না সেই যুগ চলে গেছে, যে যুগে ওই কয়েকটা প্রশ্ন ভাত এরকম এসছে, ইতিহাস জনককে এরকম প্রশ্ন হয়ে পরীক্ষা এসছে, জানো কি সেটা? সেই যুগ চলে গেছে। এখন যুগ হচ্ছে আলাদা, কাকে বাদ দেবো, কাকে ছাড়বো। এই পঞ্চায়েত পরীক্ষা তোমরা দেবে যারা, আমি বলছি মিনিমাম 20 লক্ষর উপর ফর্ম ফিল আপ করবে। কত? 1 লক্ষ কি নেবে? 10,000 কি নেবে? শুনছি 6,000, কিন্তু শুনলাম 11,000 নেবে। আচ্ছা, 11,000 একটু 20 লক্ষ ইস্টু করে দেখেছো? ইস্টু করে দেখেছো? হ্যাঁ, তোমাদের মতো এইভাবে পড়বে কয়েক লাখ, তখন লাখে আসবে, কয়েক 1 লাখ হতে পারে। দিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়ছে, কয়েক হাজার, ওরাই পাবে। তাহলে পরীক্ষা সবাই দিতে পারে, ওইসব ভেবে লাভ নেই। চাকরি কারা পায় জানো তো? যারা ওরকম পড়াশোনা করে। পরিষ্কার কথা বলছি, এখন পড়াশোনা ছাড়া চাকরি হয় না, সেইভাবে নিজেকে রেডি করো। তাহলে আমি শুধু নীলাম সাজি রেড্ডির সময় কি মনে রাখবো, ব্যাস। আর আর কিছু আমাকে আর কিছু বলতে হবে না। এবার জ্ঞানী জৈল সিং। আচ্ছা, ওনার ওনার পিরিয়ড কত ছিল, আগে কত ছিল? হুম? আচ্ছা, এবার বেশি ছেড়াতাড়ি, তাহলে আগে কত ছিল? 82। মাঝখানে ওই যে একজন মারা মারা গেছে বলে আমাদের উল্টো পাল্টা হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমরা এখন বলবো জ্ঞানেজল সিং, এনার পর থেকে আর উল্টো পাল্টা হবে না। এনার পিরিয়ড হচ্ছে কত? 82 থেকে 87, তো আর মুখস্থ করবে না সাল। তারপর 87 থেকে 5 বছর, তারপরে 5 বছর, তারপরে আর তারিখটা হচ্ছে কি 25শে জুলাই। কালকে বললাম জুলাই, আচ্ছা জুলাই লিখে না, জুলাই লিখে না, জুলাই, জুলাই। দেখো, দ্রৌপদী মুর্মু, আমাদের আমাদের এখন যে বর্তমান প্রেসিডেন্ট আছে, উনি কত সালে জয়েন করেছিল? 2022 সালে 25শে জুলাই। ওনার পিরিয়ড কত? 2027 সাল পর্যন্ত। এবার 27 সালের পর যিনি আসবেন ওই 25শে জুলাই থেকে আসবেন, আর কোনো চেঞ্জ নেই। কারণ মাঝখানে কারো মৃত্যু হয়নি, তার সালটা আমরা জ্ঞানী জৈল সিংহের পর থেকে সাল মুখস্থ করবো না। ক্লিয়ার? উনি উনি কি ছিল? উনি ছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিল। উনি প্রথম পকেট ভেটো প্রয়োগ করেছিল। এবার ভেটো সম্পর্কে বোঝাই। ভেটো 3 প্রকার। ভেটো ক প্রকার? 3 প্রকার। স্থায়ী ভেটো, অস্থায়ী ভেটো, পকেট ভেটো। স্থায়ী ভেটো কি? তোমরা বিল, দুটো কক্ষ আছে, রাজ্যসভা লোকসভা, দুটো কক্ষ বিল পাশ করলো, আমার কাছে আসলো, আমি বিলটা অসম্মতি জানিয়ে, আমি বললাম আমি বিলটা অসম্মতি জানিয়ে দিয়েছি, আমি বিলটা সই করিনি।
সই করিনি, বা আমি সই করে আটকে রেখে দিয়েছি, ছাড়িনি, এটা বলছে স্থায়ী ভেটো। ক্লিয়ার? বিল সই করিনি বা সই করে আটকে রেখে দিয়েছি, স্থায়ী ভেটো। অস্থায়ী ভেটো কি? বিলটাকে অসম্মতি জানিয়ে পুনর্বিবেচনার জন্য আবার পাঠিয়ে দিয়েছি, যে যাও বিলটাকে আবার বিবেচনা করে আসো, আর মনে হচ্ছে গন্ডগোল আছে, পাঠিয়ে দিয়েছি। তখন যদি আবার বিল আবার আসে তখন সই করতে বাধ্য থাকে, এটা মনে রাখতে হবে। পকেট ভেটো মানে কি? বিলটাকে সম্মতি জানায়নি, অসম্মতি জানায়নি, অস্থায়ীকারের জন্য নিজে ফেলে রেখে দিয়েছি। এই যে অস্থায়ী, এই পকেট ভেটো প্রথম প্রয়োগ করেছিল কে? ব্যাস, জ্ঞানী জলি সিং। এইবারে এটা হয়ে গেল। আচ্ছা, তারপর রাষ্ট্রপতি কে ছিল? আর ভেঙ্কটরামন। এনার সম্পর্কে কি পড়তে পারি? সবচেয়ে বেশি বছর বেঁচেছিলেন। সবচেয়ে, যদি রাষ্ট্রপতির মধ্যে সবচেয়ে বেশি বছর কে বেঁচেছিল? আর ভেঙ্কটরামন গেল। আর 9 নম্বর কি আছে? কি মনে রাখবো? একটাই, মিড ডে মিল চালু। এই যে আজকে বাচ্চারা মিড ডে মিল খায়, কে চালু করেছিল, কোন রাষ্ট্রপতির সময়? ব্যাস। তারপরে কি আছে? এটা কি মনে রাখবো? প্রথম তপশিলি জাতির রাষ্ট্রপতি ছিল। আর দরকার নেই, সাল তো আমরা জানি। তারপরে কে ছিল? মিসাইল ম্যান। এবং এনার সম্পর্ক না বললে নয়, এই যে ভারতের যে এনাকে আনা হয়েছিল কিছু জানো? তুমি আপনি আব্দুল কাদের চিন্তা আগে ইনি প্ল্যানিং করেছিল কখন সময়, কোন সময় থেকে জানো? সে যখন অটল বিহারী ছিল, ভারত পরমাণু বোমা তৈরি করেছিল, ইনি আর অটল বিহারী দুজনে মিলে যে ভারতবর্ষকে, এনার আগে তৈরি হয়েছিল। কোথায় কোথায় হয় তৈরি হয়? পোখরানে হয়। কোথায়? পোখরানটা কোথায়? রাজস্থান। বালির নিচে, বালির নিচে হয়, বালির নিচে, বালি যেখানে থাকবে সেখানটা হয়। তা সেখানটা যখন এর আগে ইন্দিরা গান্ধী তৈরি করেছিল, কিন্তু ওইভাবে বলতে পারিনি কেউ যে আমরা তৈরি করেছি। অনেক হিস্ট্রি আছে, গল্পটা বলবো, তোমাদের মানে গল্পটা বলেছিলাম না একবার? বলেছিলাম গল্পটা, যে কিভাবে তৈরি করেছিল, কি কি সম্মুখীন হয়েছিল, কেউ জানতো না। এই যে আমাদের প্রধানমন্ত্রী মারা গেছিল বাহাদুর শাস্ত্রী, কি করে মারা গেছিল এর মধ্যে হিস্ট্রি আছে, এটা চক্রান্ত ছিল। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, যে এই যে মিসাইল ম্যান, ইনিও না নিজেকে রাষ্ট্রপতি বলতেন না, ইনিও নিজেকে আবার টিচার বলতেন। ইনি, হ্যাঁ, ইনি কি করতো, ইনি যেদিনকে মারা যায় সেদিনকে পড়িয়েছিল, এরকম পড়াতে পড়াতে মারা গেছে। IIM-এ পড়াচ্ছিলেন, তখন পড়াতে পড়াতে মারা। উনি যখন রাষ্ট্রপতি ছিলেন সেই সময়ও উনি 1.5 লাখ স্টুডেন্টকে পড়িয়েছিলেন। ওনার কাছে আসতেন সবসময়, পড়ানোটাকে প্রাধান্য দিত, পড়ানোটাকে প্রাধান্য দিত। এই যে যখন ওনার কাছে ফোন আসে, পিজে আব্দুল কাছে ফোন আসে, উনি যখন পড়াচ্ছেন, মানে কে ফোন করেছে, ওনাকে রাষ্ট্রপতি করা হবে, ওনাকে রাষ্ট্রপতি করা হবে, উনি পড়াচ্ছেন স্কুলে, ফোন এসছে, বলছে প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছে, ওনাকে বলুন আমি ক্লাসটা শেষ করে তারপর ওনার সাথে কথা বলবো। অন্য কেউ হলে কি হতো, ও প্রধানমন্ত্রী যাচ্ছি না, আমি ক্লাসটা শেষ করে তারপরে আমি ওনার সাথে কথা বলবো, ফোনটাকে হোল্ড করতে থাকুন বা অপেক্ষা করতে বলুন। ক্লাসটা শেষ করলো, তারপরে গেল, হ্যাঁ বলুন, আমি, হ্যাঁ বলছি, তখন ফোন করে বলছে জানি আপনি ব্যস্ত, আমি কিছু মনে করছি না, আপনি জানি আমি, আপনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু আমাদেরকে আপনাকে আরেকটু ব্যস্ত করতে চাই। তা তখন বলছে আপনাকে রাষ্ট্রপতি হতে হবে, বিজেপি থেকে বলেছিল, এটা মনে রাখবেন, আপনাকে রাষ্ট্রপতি আমরা দেখতে চাই। রাষ্ট্রপতি না হলে ওনাকে অনেকে চিনতো না। আমাদের যে ডিআরডিও, ডিআরডিও জানো তো, ইসরো, ডিআরডিও, ওনার অবদান জানো? আজকে যে আমাদের এত মিসাইলে এত কিছু উন্নত হয়েছে ওনার জন্য। তার ব্যাপারটা হচ্ছে কি, ওনাকে সম্মান জানানোর জন্য রাষ্ট্রপতি করা হয়েছে। আজকে সেখানে দাঁড়িয়ে তুমি বলেছিল আমি কিন্তু রাষ্ট্রপতি, ঠিক আছে, আমি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে আমাকে আমি দেখলে হবে না, আমি একজন মানে শিক্ষক, ঠিক আছে। উনি, ওনাকে বলা হতো এক কথা মিসাইল ম্যান, আমাদের ভারতবর্ষের মিসাইল দিয়ে এত এগিয়ে ওনার জন্য, পরিষ্কার কথা বলছি। তাহলে আমাদের এপিজে আব্দুল কালাম সম্পর্কে একটু জানলে, তারপরে কি করবে? তারপরে ভারতের প্রথম মহিলা কে? ইনি আসলো কংগ্রেস থেকে, দাঁড় করিয়েছিল, উনি ছেড়ে দিয়েছে। পরবর্তীকালে এপিজে আব্দুল কালামই ছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য পদপ্রার্থী ছিল, কিন্তু যেই বলেছে যে ওনার বিরুদ্ধে, উনি 5 বছর চালালো,
তারপরে আর একজন ওনার প্রতিবন্ধী থাকবে, তারপরে মহিলা, ওটা আমি আমি রাষ্ট্রপতি হব না, ছেড়ে দিয়েছি। তারপরে প্রথম ভারতের মহিলা রাষ্ট্রপতি কে হয়? প্রতিভা প্যাটেল। প্রতিভা প্যাটেল পরে কি হলো? প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি তুমি তোমার তোমার জানো মারা গেছেন, করোনায় মারা গেছেন আমাদের 24 সালে 31শে আগস্ট, তাই তো? হুম হুম হুম, হ্যাঁ একদম আগস্ট, 31শে আগস্ট মারা গেছে করোনাতে। হ্যাঁ, 20 সাল না 24 সাল? 24, 20 বলেছিলাম? এই ঠিক করে নাও তো, যাই হোক ঠিক করে নাও। তাহলে আজকে এই যে আজকে বোঝালাম বলে দুটো জিনিস আগে ঠিক হয়েছিল না, বলেছিলাম ভুল বেরিয়ে। তাহলে 20-তে মারা গেছে। 20 করো 24 না 20, করোনাতে মারা গেছিল তো। হ্যাঁ ঠিক আছে, তো 20 সাল 31শে আগস্ট। ঠিক আছে 20 সাল লোক। ওনার বয়স ছিল 84 বছর, অর্থমন্ত্রী ছিলেন। তারপরে কি আসলো? রামনাথ কোবিন্দ, এগুলো তো জানো, এগুলো তোমাদের সময় ছিল। রামনাথ কোবিন্দ এখন কে? দ্রৌপদী মুর্মু। এর আগে পর্যন্ত দ্রৌপদী মুর্মু আগে পর্যন্ত সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি, যে ছিলেন 6তম। কত বছর ছিল? 64 বছর 1 মাস বসে এসছিলেন। আর ইনি এসছেন 64 বছর 1 মাস না, 64 বছর উনি ছিল 2 মাস, ইনি ছিলেন 1 মাস। 1 মাসের ছোট বড়। নীলাম সঞ্জীব রেড্ডি ছিল 64 বছর 2 মাস, ইনি হচ্ছে 64 বছর 1 মাস। 1 মাসের ডিফারেন্স ছিল। তাহলে তাহলে যদি প্রশ্ন আসে ভারতবর্ষের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। ভারতের সবচেয়ে কনিষ্ঠ মহিলা না, পুরুষ রাষ্ট্রপতি ছিল। আর মহিলা বললেও ছোট, এমনি বললেও ছোট। ক্লিয়ার? তাহলে এই একটা পয়েন্ট হলো। আর প্রথম আদিবাসী, আদিবাসী আর তপশিলি আর আদিবাসীর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। উনি হচ্ছে এসসি। কে ছিল এসসি প্রথম? একটু আগে বোঝালাম, কে নারায়ণ। প্রথম এসসি, প্রথম আদিবাসী কে? এই হচ্ছে রাষ্ট্রপতির চার্ট। এবার এর সাথে তোমরা কি 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 এক্সট্রা করবে? এক্সট্রা করবে হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে কোন কোন ধারায় কি কি বলা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতাটা কি, তো বুঝিয়ে দিয়েছি। রাষ্ট্রপতি, এটা এটা তোমাকে বোঝাই, একটু মনে রাখবে। আমরা একটা 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 পয়েন্টে লিখেছিলাম না, রাষ্ট্রপতি হতে গেলে 15,000 টাকা 15,000 টাকা জামিন রাখতে হবে। এই টাকাটা বাজেয়াপ্ত হতে পারে, নিয়ে নিতে পারে সরকার। কিভাবে? যদি 6 জনের মধ্যে একজনের ভোট ওনা না পায়, 1/6 ভাগ ভোট যদি উনি না পায়, তাহলে এই 15,000 টাকাটা বাজেয়াপ্ত হয়ে যায়, যে 15,000 টাকা উনি জামিন টাকাটা রেখেছিল। এটা মনে রাখবে। এটা একটু খুব হাই লেভেলের কোশ্চেনে আসবে, পরীক্ষা দিতে পারে। আর কি আছে যেটা আমি বলিনি, হয়তো তোমরা বলো রাষ্ট্রপতি সম্পর্কে। না না, যেগুলো ইম্পর্টেন্ট ছিল আগে, কিছু আগের দিন বলেছিলাম, এমন কিছু আছে? ও হ্যাঁ, আমরা বলি রাষ্ট্রপতি যদি, মানে ধরো রাষ্ট্রপতি নেই, সেই সময় কে দায়িত্ব সামলায়? উপরাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতি থাকাকালীন উপরাষ্ট্রপতি দায়িত্ব সামলায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ধারা হচ্ছে 62 থেকে 65, ঠিক আছে, ধারা সামলায়। এবারে কিন্তু যদি এরকম ঘটনা গেছে, উপরাষ্ট্রপতি ছিল, ধরো রাষ্ট্রপতি নেই, উপরাষ্ট্রপতি নেই, কে সামলাবে? প্রধান বিচারপতি সামলাবে। এবার কি হচ্ছে, ভারতবর্ষে এমন ঘটনা হয়েছে, উপরাষ্ট্রপতি ছিল, তাও সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ওটা সামলেছিল, তার নাম কি? ভেরি গুড। এটা বলেছিলাম আগের দিন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো সবার জন্য নয়, আমি বলছি তোমরা ওই প্রশ্নগুলো অ্যান্সার করলেই বেশি না চাকরি পাবা, যেগুলো কেউ পারবে না। আর যেগুলো সবাই পারে, সেগুলো সবাই পারে, ওই প্রশ্ন সবাই পারে। এই কিছু কিছু প্রশ্ন যেটা বললাম ইম্পর্টেন্ট কথা, এগুলো তোমাকে মনে রাখতে হবে। আর কিছু বলেছি যেটা আমি বাদ দিয়েছি? আচ্ছা, রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে, আগে পারতো রাজ্যসভায় 12 জনকে, লোকসভায় 2 জন। ভালো করে মন দিয়ে শুনবে, রাজ্যসভায় 12 জনকে, লোকসভায় 2 জন। এবারে লোকসভাটা 2 জন থাকতো অ্যাংলো ইন্ডিয়ান, আর রাজ্যসভা হচ্ছে 12 জন কাদের? শিক্ষার বিষয় ভালো, সাহিত্য ভালো, সংস্কৃত ভালো, খেলাধুলায় ভালো, ওদেরকে রাষ্ট্রপতি সম্মান দেওয়ার জন্য ওই পদে নিয়োগ করেন। দেখো, রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা 552। তার জন্য তার মধ্যে 12 জনকে কি করে, এই 552 না, 500
550, এই 250, সরি 250, আর 552 লোকসভা, 250 সদস্য, 12 জনকে রাজ্যসভা মনোনয়ন করে এই ক্ষেত্রে। আর লোকসভায় আগে পারতো না, রাজ্যসভায় 12 জনকে, লোকসভা অ্যাংলো ইন্ডিয়ান, হ্যাঁ কত সালে, 20 সালে, ওটা সংশোধন, ওটা সংশোধন 104তম সংশোধনে অ্যাংলো ইন্ডিয়ানটা বাদ গেছে 2020 সালে। ক্লিয়ার? এইটুকুনি মনে রাখবো, পারবো না? মনে রাখতে পারবো তো? দেখো আমি বারবার বলছি, আমি যখন রাষ্ট্রপতি বোঝাচ্ছি, তোমার যদি এখান থেকে প্রশ্ন আসে তুমি আমার স্টুডেন্ট পারবে না, এটা হবে না, আমি এইটুকুনি চ্যালেঞ্জ দিয়ে বলবো। আমি যখন একটা টপিক বোঝাবো, তুমি যদি বুঝতে পারো, ওগুলো মনে রাখতে পারো বা লিখে রাখছো যখন, তুমি পারবে না, হবে না। আর কি বলিনি? ওসব লাগবে, ওসব তো সবাই পারে, ওইগুলো কোনো ব্যাপারই না, ওইগুলো নিয়ে আর কোনো ব্যাপার নেই। আর একটা জিনিস বলি, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় 61 নং ধারা অনুযায়ী। এবার ইমপিচের পদ্ধতিটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি, ধরো ভালো করে বুঝবে। দুটো কক্ষ, আচ্ছা আগে নিয়োগটা বলি। রাষ্ট্রপতি হতে গেলে তাদেরকে নিয়োগ করে কিভাবে নিয়োগ করা হয়? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং দিল্লি এবং পুদুচেরি, এই চারটে ডিপার্টমেন্ট থেকে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয়। আর কিছু মনে রাখতে হবে না। কি বললাম? রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা এবং দিল্লি, পুদুচেরি, কেন্দ্রীয় অঞ্চলের সদস্য থেকে, ঠিক আছে? এইবারে আর একটা কথা বলবো, উপরাষ্ট্রপতি হচ্ছে কেন হবে রাজ্যসভা, লোকসভা, আর কিছু না। বিধানসভা বাদ, ওটাও বাদ। উপরাষ্ট্রপতি কোথায়? রাজ্যসভা, লোকসভা। এবারে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে গেলে, রাষ্ট্রপতিকে ইমপিচের করতে কি করতে হবে? 61 নং ধারা অনুযায়ী, ভালো করে মন দিয়ে শুনবে, 61 নং ধারা অনুযায়ী প্রথমে ধরো এখানে যত সদস্য থাকবে 4/1 ভালো করে মন দিয়ে শুনবে। সদস্য সদস্য বলবে আমরা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে চাই, প্রথমে উপস্থাপনা করতে হবে। কি বলে ওটাকে জানাতে হবে 4/1 দাঁড়াও শোনো, ঘটনা শোনো, আমি বলছি ওটা কোথায় তোমাদের, তার জন্য তো আবার ব্যাখ্যা করে দিচ্ছি আমি। এবার কি হচ্ছে, যত সদস্য উপস্থিত থাকতে হবে 1/2 উপস্থিত থাকতে হবে, ভোট না। প্রথমে স্বাক্ষর করতে হবে কি 4/1, ঠিক আছে? ওটা কি রাষ্ট্রপতিকে মানে আমি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে চাই সেটা বলার জন্য, ওটা প্রস্তাব দেওয়ার জন্য, ওটা বাদ দেওয়ার জন্য নয়। তোমাদের লিখেছি বাদ দেওয়ার জন্য, ওটা হচ্ছে 1/3, ওটা হচ্ছে 2/3। তাহলে কি হলো? প্রস্তাব করার জন্য 4/1 সদস্য থাকতে হবে কত? হাফ। আর এইবারে 2/3 সমস্ত ডিপার্টমেন্ট থেকে স্বাক্ষর দিয়ে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করে বাদ দেওয়া যায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে রাষ্ট্রপতিকে বাদ দিতে গেলে কত শতাংশ স্বাক্ষর করতে হবে বা ভোট দিতে হবে? 2/3। রাষ্ট্রপতি পদত্যাগ করার জন্য প্রস্তাবের জন্য কত শতাংশ? 1/4। ডিফারেন্সটা বোঝা গেল এবার? বুঝতে দেখো, এই কনফিউজ গুলো তোমাকে যদি প্রশ্ন দিত না প্রস্তাবের জন্য, তুমি 3/2 অপশন থাকতো, তুমি ওটা দিকে ভুল করে আসতো। এই জন্য আমি ব্যাখ্যা দিলাম। ব্যাখ্যা করলে পরে কি হয়, ব্যাখ্যা করলে এই ব্যাপারগুলো না, ছোট ছোট ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়। এই অবধি পুরো ক্লিয়ার? আমি এখন ধরবো, চলো।